ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা যে পল্টি নিয়েছে তাতে চরম বেকায়দা পৌঁছে ন্যাটো। ক্রমশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে এগিয়ে যাচ্ছে জোটটি। আমেরিকা এবং রাশিয়া আলোচনার মাধ্যমে পুতিন এই যুদ্ধে জিতে যাচ্ছে। বিশ্লেষকদের ধারণা, পুতিন এই যুদ্ধে জিতেই ইউরোপে আক্রমণ করবেন। ফলে এতে করে রাশিয়ার সঙ্গে লড়াই করা ছাড়া আর কোনো উপায় থাকবে না ন্যাটোর। কিন্তু রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে চরমভাবে কঠিন হবে ইউরোপের জন্য। আরও যদি আমেরিকা এতে সমর্থন না দেয় তাতে ন্যাটোর পরাজয় অসম্ভব। ন্যাটো অনেকগুলো সমস্যায় জর্জরিত। যেমন ন্যাটোর প্রধান সমস্যা হলো কম সৈন্য সংখ্যা। ন্যাটোর দেশগুলোর কারো বাহিনী রাশিয়ার সমান নয়। ন্যাটো জোটে তুরস্ক, ফ্রান্স, ব্রিটেন, ইতালি এবং জার্মানি কেবল এই 5 দেশের কিছুটা বড় বাহিনী রয়েছে, যেখানে সৈন্য সংখ্যা 2 থেকে 2 লাখের মতো। বাকি সদস্যদের সৈন্য সংখ্যা মাত্র কয়েক হাজার থেকে 1 লাখের কাছাকাছি। এদিকে ইউক্রেনের সৈন্য সংখ্যা ছিল ন্যাটো যে কোনো দেশের থেকে বিশাল, তবুও তারা রাশিয়ার কাছে পাত্তা পাচ্ছে না। বাইরে থেকে সৈন্য এনে যুদ্ধ করতে হয়েছে ইউক্রেনকে। আর রাশিয়ার নিয়মিত বাহিনী 8 থেকে 10 লাখ, সাথে রিজার্ভ, প্যারামিলিটারি, ভাড়াটে বাহিনী এবং মধ্যপ্রাচ্যে অনুগত যোদ্ধারা তো আছেই। রাশিয়ার সমতুল্য বাহিনী কেবল আমেরিকার কাছে আছে। আর নিশ্চিতভাবেই গোটা আটলান্টিক পার হয়ে আমেরিকার লাখ লাখ সৈন্য এখন ইউরোপকে বাঁচাতে আসবে না। ন্যাটো জোটের অধিকাংশ দেশ যুদ্ধ নিয়ে ভৌগোলিক আতঙ্কে থাকে, বিশেষ করে রাশিয়ার কাছাকাছি থাকা দেশগুলো। যেমন তুরস্ক যে কোনো প্রেক্ষাপটে রাশিয়ার সঙ্গে যুদ্ধে যেতে রাজি হবে না। পোল্যান্ড কিংবা বাল্টিক দেশগুলো তো আরও আতঙ্কে ভোগে। এই দেশগুলো আতঙ্কে থাকার জন্যই তারা সরাসরি রাশিয়ার বিরুদ্ধে না গিয়ে ন্যাটোর ঘাড়ের উপর দিয়ে আমেরিকাকে টেনে এনে বাহাদুরি দেখায়। কিন্তু এখন আমেরিকা তাদের এই বাহাদুরিতে পাত্তা দিচ্ছে না। ন্যাটোর সদস্যদের আরও একটি ভৌগোলিক দুর্বলতা হচ্ছে আয়তন। আমেরিকা এবং কানাডা বাদে ন্যাটো কোনো দেশেই ইউক্রেনের থেকে আকৃতিতে বড় নয়। ইউক্রেন রাশিয়ার পরে ইউরোপের সব থেকে বড় দেশ। সেই ইউক্রেনের যেখানে সেখানে হামলা করেছে রাশিয়া। আর ন্যাটোর দেশগুলো অনেক ছোট ছোট। ফুল স্কেল যুদ্ধে কিছু দেশ খুব দ্রুতই দখল হবে। এমনকি কয়েকটা ট্যাঙ্ক পাঠিয়েও কিছু দেশ দখল নেওয়া সম্ভব। আর ভারী মিসাইল বলে তো কথাই নেই। ইউরোপের দেশগুলোর ট্যাঙ্ক সংখ্যা অস্বাভাবিক রকমের কম। ন্যাটো জোটে কেবল তুরস্কের ট্যাঙ্ক রয়েছে 3000 মতো। ফ্রান্স, ব্রিটেন কিংবা জার্মানির মতো দেশগুলোর কাছে ট্যাঙ্ক আছে মাত্র 400 থেকে 500 করে। এদিকে ইউক্রেনের 2500 উপরে বিশাল ট্যাঙ্ক বহন নিয়েও রাশিয়ার কাছে পাত্তা পায়নি। কারণ রাশিয়ার ট্যাঙ্ক সংখ্যা 12,000 থেকে 20,000 মতো। আর কোনো দেশ দখলের ট্যাঙ্কের কোনো বিকল্প নেই, যা ইউক্রেন যুদ্ধেও প্রমাণ করেছে। আসলে ইউরোপের দেশগুলো কখনোই ভাবেনি তাদেরকে এরকম যুদ্ধে মুখোমুখি হতে হবে আর কখনো। তাই তারা অযথা ট্যাঙ্কগুলো সার্ভিসে রেখে খরচ বাড়ায়নি। কিন্তু এখন আমেরিকার পাল্লায় পরে যুদ্ধে পড়তে হচ্ছে তাদেরকে। রাশিয়া এরকম দানবীয় ট্যাঙ্ক বহরের সামনে ন্যাটো দাঁড়ানোর সুযোগ নেই। আমেরিকা, তুরস্ক সহ গোটা ন্যাটো জোটের সব ট্যাঙ্ক এক করলেও রাশিয়ার ট্যাঙ্ক সংখ্যা সমান হবে না। আর ট্যাঙ্ক ছাড়া বড় কোনো যুদ্ধে জেতা অসম্ভব। ট্যাঙ্কের মতোই ন্যাটোর দেশগুলোর যুদ্ধ বিমানের সংখ্যাও কম। যেখানে আমেরিকা ও রাশিয়ার কাছে 1.5 থেকে 2,000 করে যুদ্ধ বিমান, সেখানে ফ্রান্স বাদে ন্যাটোভুক্ত অন্য ইউরোপীয় দেশগুলোর কাছে গড়ে 100টি করে বিমানও নেই। ইউরোপীয় দেশগুলো বেশি সংখ্যক যুদ্ধ বিমানের বদলে স্বল্প সংখ্যক অত্যাধুনিক প্রযুক্তির রাফাল, টাইফুন কিংবা F-35 যুদ্ধ বিমান সংগ্রহে রেখেছে। এটা ঠিক যে লিবিয়া বা সিরিয়ার মতো ছোট দেশের বিরুদ্ধে এসব আধুনিক প্রযুক্তির কয়েকটি বিমান অনেক কার্যকরী। কিন্তু রাশিয়ার সাথে লড়াই করতে গেলে S-400 কিংবা S-500 মিসাইল সিস্টেমের মতো ভয়ঙ্কর এয়ার ডিফেন্স সিস্টেম এবং শক্তিশালী রাডারের বিরুদ্ধে লড়তে হবে। আর রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমের একটি ব্যাটারি ন্যাটোর অনেক দেশে একটি পুরো বিমান বাহিনীকেও ধসিয়ে দিতে পারে, যেমন ইউক্রেনে করেছে। এর উপরে রাশিয়ারও শত শত যুদ্ধ বিমান আছেই। ন্যাটোর দেশগুলো বড় যুদ্ধের অভিজ্ঞতা নেই। আমেরিকা ছাড়া কেউই
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বড় যুদ্ধ বা আক্রমণের শিকার হয়নি, ফলে তাদের সৈন্যদেরও যুদ্ধের অভিজ্ঞতা নেই। ইউক্রেনের ইউরোপের স্বেচ্ছাসেবী সৈন্যরা রাশিয়ার উপরে চোরাগুপ্তে হামলা করে কিছু সফলতা দেখাচ্ছিল। এই পদ্ধতির হামলা যে কেউই করতে পারে, যেমন তালেবান, ভিয়েতনাম কিংবা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। কিন্তু ফুল স্কেল যুদ্ধে ব্যাপক আকারে আক্রমণ চলে। ইউক্রেনের সৈন্যরা প্রায় 8 বছর যাবৎ ডোনবাস অঞ্চলে রাশিয়ার সাথে লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছিল। কিন্তু ইউক্রেনের সৈন্যদের মতো ন্যাটোর ইউরোপীয় সৈন্যদের সেই অভিজ্ঞতা নেই। ইউরোপের বিলাসবহুল জীবন কাটানো ন্যাটোর এসব সৈন্যরা যুদ্ধের ভয়াবহতায় মানসিকভাবেই ভেঙে পড়তে পারে, প্রতিরোধ করা তো দূরের কথা। আবার ইউরোপের দেশগুলো আধুনিক এবং দামি অস্ত্র ব্যয় করে, যাদের যুদ্ধ ব্যয় অনেক বেশি। 1 মাস যুদ্ধ চালালেই তাদের অর্থনীতি 12টা বেজে যাবে। এদিকে রাশিয়া মস্কোভার মতো ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ হারানোর পরেও বড় ক্ষতি হিসেবে সেটিকে মনে করেনি। ন্যাটোর দেশগুলোর নৃতাত্ত্বিক গোষ্ঠী এবং ভাষার অমিল থাকায় তাদের সমন্বয়ের অভাব দেখা দেবে। ন্যাটোর দেশগুলো রাজনৈতিকভাবেও যুদ্ধের জন্য প্রস্তুত নয়। যেমন ফ্রান্স এবং জার্মানির প্রধান রাজনৈতিক দলগুলো বড় যুদ্ধে যেতে চাইবে না। এদিকে তুরস্ক বলা যায় কখনো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামবে না। আবার যুদ্ধ শুরু হলে ছোট ছোট দেশগুলো ন্যাটো জোট থেকে পালিয়ে নিজেদের অস্তিত্ব বাঁচানোর পদক্ষেপ নেবে। সব মিলিয়ে বলা যায় ন্যাটো হচ্ছে আমেরিকার ছাড়া অসহায় একটি জোট। কাগজে কলমে অস্ত্রশস্ত্র এবং আধুনিক প্রযুক্তিতে ন্যাটোকে বিশ্বের সবথেকে শক্তিধর সামরিক জোট হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু ফুল স্কেল যুদ্ধের ক্ষেত্রে ন্যাটো কেবলই একটি অতিরঞ্জিত জোট। ন্যাটো গঠনের পরে 100 বছরেও ন্যাটো আজ পর্যন্ত কোনো ফুল স্কেল যুদ্ধে জড়ায়নি। ইউক্রেন ইস্যুতে ন্যাটো স্পষ্টভাবে জানিয়েছে তারা রাশিয়ার সাথে যুদ্ধ জড়াতে ভয় পায়। ন্যাটোর দুর্বলতা সম্পর্কে ইসরায়েলি সামরিক বাহিনী বলে থাকে, যুদ্ধ শুরু হলে কি পদক্ষেপ নেওয়া হবে ন্যাটো এই আলোচনা করতে করতেই যুদ্ধ শেষ হবে। এজন্যই ইসরায়েল কখনো ন্যাটোতে যোগ দেয়নি। প্রিয় দর্শক, যদি কখনো ন্যাটো এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে তার ফলাফল কি দাঁড়াবে? আপনার মতামত কমেন্টে জানান। ইউরোপের সামরিক শক্তি এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।